Hey mister, will you be brother of my sister? What? পুরো ভার্সিটি ক্যাম্পাস স্তব্ধ, নেই কোনো কোলাহল, যেন এখানে সবেমাত্র কোনো বোম ব্লাস্ট হলো। একটা মেয়ের এত সাহস! ভার্সিটিতে আসার এক সপ্তাহের মধ্যে ভার্সিটির সবচেয়ে রাগী, মেধাবী, সুদর্শন, অ্যাটিটিউড সম্পন্ন ছেলে প্লাস ভার্সিটির ভিপি আরিয়ান খান আরাফকে সরাসরি প্রপোজ করে। ইংলিশ বোঝো না? ওকে, সমস্যা নেই, বাংলায় বলি। তুমি আমার বোনের দুলাভাই হবা? যদিও আমার কোনো বোন নেই, কিন্তু কাজিন আছে। আরাফ মেয়েটাকে পর্যবেক্ষণ করে দেখলো। কালো লং শার্ট, কালো প্যান্ট, কালো শু, গলায় একটা ইয়ারফোন, মুখে মাস্ক আর চুলগুলো পেছনে ঝুটি করা। মেয়েটিকে আগে ক্যাম্পাসে দেখেছে বলে মনে হয় না। দেখা শেষে হঠাৎই সে ধুমকে বলে উঠল, হেই মেয়ে, কে তুমি? এগুলি কিসব কথাবার্তা? আমি তোমার জান আরশিয়া। আর জান, এগুলো তো কথাবার্তা না, এটা তো প্রপোজাল। পছন্দ হয় নাই? তোমার কি মাথা ঠিক আছে? তুমি জানো আমি কে? ও মা, এই কি কথা? তুমি জানো না তুমি কে? ফাজলামি করতেছো আমার সাথে? এই আরিয়ান খান আরাফের সাথে? তোমার সাহস তো কম না? আমি তোমার সাথে ফাজলামি কেন করবো জান? আমি তো তোমার সাথে প্রেম করব, আর সাহসটা আমার ছোটবেলা থেকেই বেশি। কথাটা বলে চোখ টিপ দিয়ে একটা ফ্লাইং কিস ছুঁড়ে দিল আরশিয়া। আরশিয়ার এই কাণ্ডে যেন আরাফ একটু ভড়কে গেল। ওকে আরও একটু ভড়কানোর জন্য ওর কাছে যেতে লাগলো। এর মধ্যেই বাস্কার কণ্ঠে একটা ধমকে থেমে গেল আরশিয়া। হেই মেয়ে, একদম আমার কাছে আসবে না, দূরে যাও, দূরে যাও বলছি। তোমার সাহস দেখে আমি বারবার অবাক হচ্ছি। যেখানে মেয়েরা ভয় আমার সামনে পর্যন্ত আসে না, সেখানে তুমি আমাকে ফ্লাইং কিস দাও। প্রশংসা করতে হয় তোমার। এরপর কিছুটা বাঁকা হেসে বলল, কিন্তু তুমি যে ভুল মানুষের সামনে ভুল কাজ করে ফেলেছো, এর ফল তোমাকে ভুগতে হবে। আর ইউ রেডি মিস? আই এম অলওয়েজ রেডি ফর ইউ জান। বলে সেখান থেকে চলে আসলো। আর মনে মনে বলল, প্রথম দিন এতটুকু ডোজই যথেষ্ট তাকে আমার কথা ভাবানোর জন্যে। এসে গাড়িতে বসে ড্রাইভার আঙ্কেলকে বলল, আঙ্কেল চলুন। কোথায় যাবে মামুনি? অফিসে চলুন। ঠিক আছে বলে আঙ্কেল গাড়ি স্টার্ট দিলেন। চলুন এবার আপনাদের পরিচয়টা দিয়ে দেই। আবরার চৌধুরী ও আয়েশা চৌধুরীর একমাত্র মেয়ে আরিশপা চৌধুরী আরশিয়া। আরশিয়ার যখন মাত্র 4 বছর, তখন তার মা তাকে রেখে ওই দূর আকাশের তারা হয়ে যায়। আরশিয়ার বাবারা এক ভাই এক বোন। ওর ফুপা দেশের বাইরে থাকে, তাই ওর ফুপু ওর মা চলে যাওয়ার পর ওদের বাড়িতেই চলে আসে এবং সেই আরশিয়াকে বড় করে। তার একটা ফুফাতো ভাই আছে যার নাম আরিশ। সে আরশিয়ার থেকে 10 বছরের বড়। সে বিবাহিত, প্লাস তার 4 বছরের একটা ছেলে আছে। গাড়িটা জ্যামে আটকে আছে, তাই আরশিয়া কি করবে ভেবে না পেয়ে ফোন বের করে টকিং টম গেমটা খেলা শুরু করলো। সে গেম খেলায় মগ্ন এমন সময় আঙ্কেল বললেন, আমরা এসে গেছি মামুনি। তাই গাড়ি থেকে নেমে অফিসের দিকে হাঁটা শুরু করলো। অফিসে ঢুকেই প্রথমে বাবার কেবিনে গেল। বাবা তো আরশিয়াকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমার মাটা হঠাৎ এই সময় তার ছেলের কাছে? কেন আসতে পারি না বুঝি? অবশ্যই আমার মা তার ছেলের কাছে যে কোনো সময় আসতে পারে। তা কোনো সমস্যা হয়েছে মা? আর আজকে ক্লাস কেমন হলো? সে তার বাবার কাছে যেয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, কোনো সমস্যা হয়নি বাবা, আমি তোমায় অনেক মিস করছিলাম, তাই চলে এলাম। আর ক্লাসও ভালো হয়েছে। এর মধ্যেই ভাইয়া এসে তার মাথায় গাঁটটা মেরে বলল, বাবাই, পেতনি হঠাৎ এখানে কি করছে গো? ভাইয়ের বাচ্চা, তুই পেতনি কাকে বলিস? তুই এখানে কোথায় আমার বাচ্চা পাইলি? আমার বাচ্চা তো বাসায়। আর পেতনিকে পেতনি বলবো না তো কি বলবো? পড়ি। এই কি শুরু করলি তোরা দুই ভাই বোন? চুপ কর দুইজনে। আর আরিশ, ম্যানেজারকে বল আমার মা এসেছে, তাই আমাদের 3 জনের জন্য লাঞ্চ পাঠিয়ে দিতে। ওকে বাবাই, আমি এক্ষুনি বলছি বলে ভাইয়া চলে গেল। শিয়া তার বাবার সাথে গল্প করতে শুরু করলো। কিছুক্ষণ পর ভাইয়া খাবার নিয়ে এলো আর সবাই খেয়ে নিল।
খাবারের পর আসিয়া ভাইয়া আর বাবা কিছুক্ষণ গল্প করলো। তারপর বাবা বলল, আরিস, আমার মাটাকে বাড়িতে দিয়ে আয়। ওকে বলে ভাইয়া আমাকে ইশারা করলো ওর সাথে যাওয়ার জন্য। তাই আরশিয়া ও বাবাকে বাই বলে ভাইয়ার সাথে বাড়ি চলে এলো। বাড়িতে আসতেই মামুনি বলল, কিরা আরিস, তুই এই সময়? তোমার আদরের মেয়েকে দিতে এলাম। তুই কি আরশিয়ার ভার্সিটিতে গিয়েছিলি ওকে আনতে? না, তোমার মেয়ে তার বাবাকে নাকি মিস করছিল, তাই অফিসে গিয়েছিলাম আর বাবাই বলল ওকে দিয়ে যাওয়ার জন্য। ওকে, আমি গেলাম। বলে ভাইয়া চলে গেল। আরশিয়াও মামুনির সাথে ভেতরে গেল। এমন সময় একটা ডাকে থেমে গেল। বলেই আরশিয়ার পা জড়িয়ে ধরল তার ছোট্ট বাবাটা। সেও তাকে কোলে তুলে সিঁড়ি দিয়ে হাঁটা দিল। পিছন থেকে ভাবি বলছে, আরুষ, বাবা খাবারটা শেষ করে যাও। আমি খাবো না, আমি আত্মার কাছে যাবো। তোমার আত্মা মাত্রই এসেছে, ফ্রেশ হয়ে নিক, তুমি আমার কাছে এসো। কিন্তু সে আরশিয়ার কাছ থেকে যাবে না। তাই আরশিয়া ওর ভাবিকে বলল, ভাবি বাদ দাও, ওর খাবে না, ও আমার সাথেই যাক। তোর আদরে আদরে ও একটা বাদর হয়ে যাচ্ছে। আমার 10টা না 5টা না, একটা মাত্র ভাতিজা, তাকে আদর করব না তো কাকে আদর করব বলো? বলে আরুষকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে রুমের দিকে হাঁটা দিল। রুমে এসে আরুষকে বিছানায় বসিয়ে ওর হাতে একটা চকলেট দিয়ে বলল, বাবা তুমি বসো, আত্মা ফ্রেশ হয়ে আসি। তার বাবাটাও মাথা নেড়ে সায় দিল। তাই একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে আরুষ চকলেট মুখে নিয়ে ঘুমিয়ে গেছে। তাই আরশিয়া ওর কাছে গিয়ে চকলেটটা নিয়ে মুখ মুছিয়ে দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। রাত 8টার দিকে ঘুম থেকে উঠে দেখে আরুষ পাশে নেই। ভাবি হয়তো এসে নিয়ে গেছে। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখলো তার বাবা আর ভাইয়াও চলে এসেছে। সবার সাথে কিছুক্ষণ গল্প করে ও ডিনার করে রুমে এসে আবার একটা ঘুম দিল। সকালের এক ফালি মিষ্টি রোদ পর্দার ফাঁকা দিয়ে উকি দিচ্ছে। চারিদিকে নতুন দিনের আমেজ। তাতে কি, আরশিয়া নামক রমণী নিদ্রাবিলাসে মগ্ন। পাশে রাখা ঘড়ি ও মুঠোফোনটি জানান দিচ্ছে নিদ্রা ভঙ্গের প্রহর ঘনিয়ে এসেছে। আরশিয়ার পাশে রাখা ফোনটি পঞ্চমবারের মতো সুর তুলে জানান দিল তাকে কেউ স্মরণ করছে। কিন্তু সে ঘুমে এতটাই মত্ত যে ফোন রিসিভ করার মতো সময় তার নেই। এখন তার সময় শুধু এবং শুধু ঘুমানোর জন্য। সকাল 8টা বাজে আলিয়া বেগম ঘরে এলেন আরশিয়াকে ঘুম থেকে তোলার জন্য। সে বারবার ডাকছে, কিন্তু ফলাফল শূন্য। আলিয়া বেগম মাঝে মাঝে ভাবেন এই মেয়ে নির্ঘাত কুম্ভকর্ণের ফিমেল ভার্সন। না হলে একটা স্বাভাবিক মানুষ এত গভীর ঘুমে কিভাবে ঘুমায়? একে তো তুলে নিয়ে গেলেও টের পাবে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে দেরি হয়ে যাচ্ছে। তাই এবার এক টানে আরশিয়াকে উঠিয়ে বসালো। এভাবে উঠানোতে আরশিয়া বিরক্তি নিয়ে বলে উঠল, মামুনি আর একটু ঘুমাতে দাও না, এরকম কেন করছো? হ্যাঁ, তুই আরো ঘুমাতে থাক, ওই দিক দিয়ে ক্লাস শুরু হয়ে যাক। কয়টা বাজে? 8টা 20 বাজে। তোর ক্লাস না 10টা থেকে শুরু? বলে আরশিয়া ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। আলিয়া বেগম ওর বিছানা গুছিয়ে যেতে যেতে বলল, তৈরি হয়ে তাড়াতাড়ি নিচে আয়, তোর বাবা আর ভাইয়া বসে আছে, একসাথে নাস্তা করবে তাই। বলে চলে গেলেন। আরশিয়া তৈরি হয়ে নিচে যেয়ে দেখে ছোপায় বসে তার বাবা খবরের কাগজ পড়ছে আর ভাইয়া আরুষকে নিয়ে খেলা করছে। সবাইকে গুড মর্নিং বলে টেবিলে বসলো। প্রতি উত্তরে ভাইয়া ও বাবা একসাথে গুড মর্নিং বলল। আরশিয়া বসতেই তার বাবাও চলে এলো। ঘুম কেমন হলো আমার মায়ের? অনেক ভালো হয়েছে বাবা। পাশে থেকে আরিশ ঠাট্টা করে বলে উঠল, বাবাই, কুম্ভকরণের ঘুম সবসময় ভালোই হয়। ভাইয়া
তুমি কিন্তু উল্টোপাল্টা কথা বলছো। আমি মোটেও কুম্ভকর্ণের মতো ঘুমাই না। এর জন্যই তো বলে সত্যি কথার ভাত নাই। আর তুই কুম্ভকর্ণ কিনা এটা সবাই জানে, তাই নিজের হয়ে সাফাই গাইতে হবে না আর। এমন সময় মামুনি রান্নাঘরতে ধমকে বলে উঠল, তোরা দুই ভাই বোন ঝগড়া থামিয়ে খাবি নাকি আমি আসবো? তাই দুই ভাই বোন চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল। আরশিয়া খাচ্ছে আর আরিশ এর কোলে বসা আরুষের সাথে দুষ্টামি করছে, আবার মাঝে মাঝে ওকে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষে দুই ভাই বোন সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। আরিশ এখন আরশিয়াকে ভার্সিটিতে দিয়ে তারপর অফিসে যাবে। এটা তার প্রতিদিনকার রুটিন। ভার্সিটির সামনে গাড়ি থামতেই আরশিয়া নেমে আরিশকে বিদায় দিয়ে ভার্সিটির গেটের দিকে হাঁটা দিল। গেট দিয়ে ঢোকা মাত্র কেউ একজন তাকে জড়িয়ে ধরে পিঠে একটা থাপ্পড় দিয়ে দিল। থাপ্পড় দেওয়া ব্যক্তি এবার বলে উঠল, শালি পেতনি, সকালে 5 বার ফোন দিলাম, রিসিভ করলি না কেন? আরশিয়া জড়িয়ে ধরা ব্যক্তিকে সামনে এনে দেখলো এ আর কেউ না, তারই বেস্টি তারিন। সে তারিনকে পাল্টা থাপ্পড় দিয়ে বলল, ওই তুই আমার কোন বোনরে বিয়ে করছিস যে তুই আমার শালি বললি? আস্তাগফিরুল্লাহ। দোস্ত, তুই কি শারিফা থেকে শরীফে রূপান্তরিত হয়েছিস? দূরে যা আমার থেকে। এক থাপ্পড় দিয়া বয়রা বানিয়ে দেবো। আমি মনে প্রাণে একজন মেয়ে। আমার কতদিনের ইচ্ছে একটা সুন্দর দেখা পোলা বিয়া কইরা সংসার করবো, আর তুই এইগুলি কি বলছো? তুই যদি মেয়ে হয়ে থাকোস তাহলে আমার শালি বললি কেন? তোরা শালি বলবো না তো কি ফুল চন্দন দিয়ে পুজো করবো? সকাল থেকে কতবার ফোন দিতাছি, কিন্তু তুই ধরতেছিস না। কি হয়েছিল তোর? ফোন ধরস নাই কেন? তুই তো জানো শিওর আমি ঘুমাইলে কিছুই টের পাই না, তাই আমি ঘুমাইলে 1000বার ফোন দিলেও আমারে পাবি না। এই জন্যই সবাই তোরে কুম্ভকর্ণের লেডি ভার্সন বলে। তা তোরে আজকে কে দিয়া গেল? কে আবার? আরিশ ভাইয়া। সত্যি দোস্ত, আমার বিবাহিত ক্রাশ তোরে দিয়া গেল? আর তুই আমার সাথে তার কথা বলে দিলি না? তুই তো মির্জাফরের থেকেও বেইমান। ভাইয়া তোর মতো আজাইরা বসে থাকে না, ভাইয়ার অনেক কাজ আছে। বাবা তো এখন অফিসে বেশি যায় না, তাই ভাইয়ার ওপর অনেক বেশি প্রেশার পড়ে। ও তাইলে আর কি করার? দোস্ত, মনে পড়ছে তোরে একটা কথা বলার ছিল। তুই শুনছিস কালকে নাকি একটা মেয়ে ভিভিরে প্রপোজ করেছে? আমার না অনেক শখ মেয়েটারে দেখার। কার এত সাহস যে কিনা আরিয়ান খান আরবকে প্রপোজ করলো? যেখানে সব মেয়েরা তাকে পছন্দ করলেও সামনে যাওয়ার সাহস পায় না, সেখানে একটা মেয়ে তাকে সরাসরি প্রপোজ করে দিল। হাউ! কিন্তু মেয়েটা সাহস আছে বলতে হবে। সেই সাহসী মেয়েটা আমি। নে, এবার আমাকে দেখে তোর শখ পূরণ কর। দোস্ত, তুই সিরিয়াসলি? তুই করলি প্রপোজ? বিশ্বাস হয় না। আমি। বিশ্বাস না হলে আমার সাথে চল, তোকে বিশ্বাস করাই। বলে তারিনের হাত ধরে আরশিয়া মাঠের দিকে হাঁটা দিল আর চারিদিকে চোখ বুলিয়ে আরাবকে খুঁজছে। হঠাৎ চোখ আটকে গেল আকাশি শার্ট, যার উপরে দুটো বোতাম খোলা, কালো প্যান্ট, শার্টের সাথে কালো সানগ্লাস ঝুলানো, গালে চাপদাড়ি, এক গাল হাসি দিয়ে ফ্রেন্ডদের সাথে কি নিয়ে যেন কথা বলছে। আরশিয়ার ইচ্ছে হলো বুকের বাঁ পাশে হাত দিয়ে হাই মি মার যাওয়া বলতে। আপাতত ইচ্ছেটাকে মনের মধ্যে রেখে আরাব এর সামনে গিয়ে দাঁড়ালো। গুড মর্নিং জানেমান, হাউ আর ইউ? আরাব ফ্রেন্ড প্লাস কিছু ছোট ভাই ব্রাদারের সাথে কথা বলছিল। হঠাৎ একটা মেয়ের গলার স্বর শুনে পাশে তাকিয়ে দেখলো দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে। একজন হলদে ফর্সা, হাইট 5 ফিট 3 কি 4 ইঞ্চি হবে, আর একজন একটু শ্যামলা, হাইট 5 ফিট 1 ইঞ্চি হবে। বুড়ো কুসকে বলল, কাকে বলছো? তোমাকে বলছি। আমাকে চেনো তুমি? আমি তো তোমাকে চিনি না, আর কথা বলার সময় সামলে কথা বলবে। ওমা, তোমার মনে নেই আমি কে? সবাই বলে তুমি অনেক ব্রিলিয়ান্ট, তাহলে আমায় এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেলে? আমি বলছি আমি কে। গতকাল যে মেয়ে তোমাকে সবার সামনে প্রপোজ করেছে, আমি সে। আরাব ভালো করে তাকিয়ে দেখলো আসলেই তো এটা তো সেই অসভ্য মেয়েটা। কাল মাস্ক পরা ছিল বলে চিনতে পারেনি। হলদে ফর্সা, গোলগাল চেহারা,
ঠোঁটের নিচে মাঝ বরাবর একটা তিল, মায়া ভরার চোখ, যা অনেক আকর্ষণীয়। এক দেখায় যে কেউ মাশাল্লাহ বলবে। আরাব বেশিক্ষণ মেয়েটার দিকে তাকালো না, চোখ ফিরিয়ে নিয়ে বলল। আরাব ধুমকে বলে উঠল। আরাব ভ্যাবাচাকা খেয়ে বলল। আরশিয়া আরাবের কাছে গিয়ে ফিস ফিস করে বলল। আমার একমাত্র সমস্যা তো তুমি। খেতে ঘুমাতে চোখ বন্ধ করলে আমি যে শুধু তোমাকেই দেখি। আরাব ধুমকে বলে উঠল। একটা থাপ্পড় দিয়ে গাল লাল করে দেব বেয়াদব মেয়ে। আর আমার হাতের একটা থাপ্পড় খেলে চোখে শুধু অন্ধকারই দেখবা। এই আমাকে একদম ধমকাবা না। গাল লাল করবা ভালো কথা, থাপ্পড় দিয়ে না করে অন্যভাবে করো, আমার তাতে সমস্যা নেই। আরাব ভ্যাবাচাকা খেয়ে বলল। মানে? আরশিয়া আরাবের কাছে গিয়ে ফিস ফিস করে বলল। তুমি ভালোবেসে কিস দিয়েও দেখবা গাল অটোমেটিক লাল হয়ে যাবে। ডিসগাস্টিং। বলে আরাব সেখান থেকে চলে গেল। আরশিয়া ও তারিনকে নিয়ে ক্লাসে গেল। তারিন এতক্ষণ অবাক হয়ে আরশিয়াকে দেখছিল। যেই মেয়ে তার আশেপাশে কোনো ছেলেকে ঘেঁষতে দেয় না, কেউ প্রপোজ করলে ইচ্ছে মতো মার দিত, সেই ভয়ে কেউ ওকে প্রপোজও করার সাহস করে না, তার প্রমাণস্বরূপ একটা ঘটনা আছে। ক্লাস 5-এ থাকতে ওদেরই এক ক্লাসমেট আরশিয়াকে আই লাভ ইউ বলেছিল। পাক্কা আধা ঘন্টা আরশিয়া ওই ছেলেকে মেরেছিল। পরে সবাই মিলে ওকে থামিয়েছিল। এই বিষয়টা নিয়ে ছেলের বাবা মা ঝামেলা করতে চেয়েছিল, কিন্তু প্রিন্সিপাল এর জন্য করতে পারেনি। আর আজ সেই মেয়ে রীতিমতো একটা ছেলেকে বিরক্ত করলো। তারিন কিছুই বলবে তার আগে ক্লাসের লেকচারার চলে আসায় আর কিছু বলা হলো না। দুজনেই ক্লাসে মনোযোগ দিল। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স ক্লাস চলছে। আরশিয়া আর তারিন দুঃখ বিলাসে মগ্ন, কারণ কিছুই তাদের মাথায় ঢুকছে না। তারিন বিরক্ত হয়ে বলে উঠল। শালার বিয়ে করে সংসার করার বয়সে যদি এই কঠিন কঠিন ম্যাথ করা লাগে, তাহলে কি মন চাই বল? সংসার করার বয়সে কি আর লেখাপড়া ভাল লাগে? আরশিয়া ভুরুকুসকে বলে উঠল। তাহলে বিয়ে করে ফেলো, বাধা দিচ্ছে কে? আমার বাপ মা তো ভুলেও বিয়ের কথা বলে না। তাদের কি চোখে পড়ে না তাদের মেয়ে বড় হয়ে যাচ্ছে? আর তার একটা জামাই দরকার। এখন আমি তো মেয়ে হয়ে বাবা মার সামনে বলতে পারি না যে আমাকে বিয়ে দাও। তারিন ঠোঁটের ওপর হাত দিয়ে বুঝালো সে আর কিচ্ছু বলবে না, কিন্তু হঠাৎ সে একটা জিনিস লক্ষ্য করলো। লেকচারার আরশিয়ার দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ। ও আরশিয়াকে ফিসফিস করে বলল। হঠাৎ এত বিয়ে করতেছিস কেন? আরে ভাই, শীতকালে আশেপাশে সবাই বিয়া করতেছে, তাইলে আমি বাদ যাবো কেন? তুই তোর ভাঙা রেকর্ডটা বন্ধ করবি না কানে নিচে দিমু? তারিন ঠোঁটের ওপর হাত দিয়ে বুঝালো সে আর কিচ্ছু বলবে না, কিন্তু হঠাৎ সে একটা জিনিস লক্ষ্য করলো। লেকচারার আরশিয়ার দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ। ও আরশিয়াকে ফিসফিস করে বলল। দোস্ত দেখ, জিসান স্যার তোর দিকে কিভাবে তাকিয়ে আছে। উনি আমার দিকে তাকাবে কেন? হয়তো অন্য কোথাও তাকিয়ে আছে, তুই ভুল ভাবছিস। হয়তো আমার মনের ভুল। বলে দুজনেই ক্লাসে মনোযোগ দিল। পরপর 3টা ক্লাস করে হাঁপিয়ে উঠেছে সবাই। তাই ক্লাস শেষ হতেই সবাই ছুটলো ক্যান্টিন এর দিকে। ক্যান্টিনে যাওয়ার সময় আরশিয়া আরাবকে খুঁজলো, কিন্তু পেল না। তাই ও আর তারিন চলে গেল কিছু খেতে। খুব খিদে পেয়েছিল দুজনেরই। খাওয়া দাওয়া শেষে বের হয়ে দেখলো আরাব যেখানে দাঁড়িয়েছিল সেখানে ওর বেস্ট ফ্রেন্ড রিয়াজ দাঁড়িয়ে কিছু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আরশিয়া তাদের কাছে গিয়ে রিয়াজকে উদ্দেশ্য করে বলল, এক্সকিউজ মি ভাইয়া, একটু এদিকে আসবেন, কথা ছিল। রিয়াজ অবাক হয়ে ভাবছে, এই মেয়ে কাল থেকে আরাবের পেছনে ঘুরছিল, হঠাৎ তাকে কেন ডাকছে? তার ভাবনার মাঝেই আরশিয়া আবার ডাকলো। তাই আর না ভেবে আরশিয়াদের কাছে এলো।
আমাকে কি দরকার বলো? আপনার বন্ধু নাম্বারটা দেন। নাম্বার তোমাকে দিব কেন? আর ওর নাম্বার দিয়ে তুমি কি করবা? আপনার বন্ধুর সাথে প্রেম করব, তাড়াতাড়ি নাম্বারটা দিন তো। ওর পারমিশন ছাড়া ওর নাম্বার কাউকে দেওয়ার নিষেধাজ্ঞা আছে, তাই আমি দুঃখিত, আমি ওর নাম্বারটা দিতে পারবো না। ওকে, সমস্যা নেই, কিন্তু আপনার গার্লফ্রেন্ড নিশির নাম্বার যদি আমি পাবলিকদের দিই, সেটা কি আপনার ভালো লাগবে বলুন? এই কথা শুনে রিয়াজ ঘাবড়ানো কণ্ঠে বলল, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আপনি কি শিওর যে আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? ওকে, আমি নিশিকে বলে দিব যে নিশি যেন আপনার সাথে ব্রেকআপ করে নেয়। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? আরশিয়া ভয় দেখায় না, আরশিয়া কথাই নয় কাজে বিশ্বাসী। ওয়েট বলে আরশিয়া নিশির নাম্বার উঠিয়ে কল দিয়ে রিয়াজের সামনে ধরল। রিয়াজ ভয় পেয়ে বলল, আরে কিউট আপু, আমাদের মাঝে নিশিকে আনো কেন? আমি তো তোমাকে আরাবের নাম্বার দিচ্ছিলাম, জাস্ট একটু মজা করলাম তোমার সাথে। আরশিয়া মনে মনে বলে, এবার তুমি লাইনে এসেছো বাছা। তারপর রিয়াজের কাছ থেকে আরাবের নাম্বার নিয়ে আরশিয়া আর তারিন ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে তারিন জিজ্ঞাসা করলো, কি রে, তুই রিয়াজ ভাইয়ের গার্লফ্রেন্ডের নাম্বার কই পাইলি? আমার কাজিনের নাম্বার আমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? নিশি আপু তোর কাজিন? আমার খালাতো বোন। তা তুই আরাব ভাইয়ার নাম্বার দিয়ে কি করবি? এবার আরশিয়ার মাথা গরম হয়ে গেল। এক প্রশ্নের উত্তর আর কতবার দিবে, তাই তারিনকে ধমক দিয়ে বলল, প্রেম করব, একবার বলছি শুনিস নাই? সত্যি তুই প্রেম করবি? তা আবার আরাব ভাইয়ার সাথে? মিথ্যা মিথ্যা কাউকে প্রেম করতে দেখেছিস? এর মধ্যে ক্লাসে লেকচারার চলে এসেছে, তাই কেউ আর কথা বলল না, ক্লাসে মনোযোগ দিল। ক্লাস শেষে আরশিয়া আর তারিন ক্লাস থেকে বের হলো লাইব্রেরিতে যাওয়ার উদ্দেশ্যে। লাইব্রেরিতে গিয়ে আরশিয়া আর তারিন নিজেদের পছন্দ মতো বই নিয়ে কর্নারের একটা টেবিলে বসে পড়ল। দুজন দুজনের মতো করে পড়ছে। হঠাৎ একটা পুরুষালী কণ্ঠে দুজন বই থেকে মুখ তুলে দেখলো তাদের সামনে লেকচারার জিছান দাঁড়িয়ে আছে। তারা কিছু বোঝার আগেই জিছান আবার বলে উঠল, আমি কি তোমাদের সাথে বসতে পারি? অবশ্যই, বসুন স্যার। জিছান আরশিয়ার পাশে বসে পড়ল। আরশিয়া আর তারিন দুজনে অনেক অবাক হলো। আরশিয়া আশেপাশে চোখ বুলিয়ে দেখলো লাইব্রেরিতে থাকা অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে। তারিনের দিকে তাকিয়ে দেখলো তারিন তাকে ইশারা করছে উঠে যাওয়ার জন্য। সেও ইশারা বুঝলো একজন লেকচারারের সামনে থেকে কিভাবে উঠে যাবে, এতে ছাড় যদি কিছু মনে করে। দুজন দুজনের দিকে ইশারা করে হঠাৎ উঠে দাঁড়ালো। তাদের উঠে দেখে জিসান জিজ্ঞাসা করলো, তোমরা দুজন উঠে পড়লে যে? আরশিয়া কিছু বলার আগে তারিন বলে উঠল, আমাদের বাসায় যেতে হবে ছাড়, দেরি হয়ে যাচ্ছে, আজ তাই আসি। বলে ছালান দিয়ে আরশিয়ার হাত ধরে হাঁটা দিল। গেটের বাইরে এসে হাত ছেড়ে দিল দুজনেই, যেন হাঁপ ছেড়ে বাঁচলো। এর মধ্যেই তারিন বলে উঠল, দেখেছিস, আমি বলছিলাম না স্যার তোর দিকে তাকিয়ে থাকে? একটু আগে তো তোর পাশে এসেও বসলো। আমার মনে হয় স্যার তোকে পছন্দ করে। বাজে কথা বলবি না, তার মন চাইছে তাই বসছে, আমি এই ব্যাপারে আর কিছু শুনতে চাই না। অতঃপর দুজন দুজনের থেকে বিদায় নিয়ে যার যার বাসায় চলে আসে। আরশিয়া বাসায় এসে সোজা নিজের রুমে চলে যায়। তারপর কাঁধের ব্যাগ রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। নিচে গিয়ে দেখে তার মামনি আর রুষা মিলে রান্না করছে আর আরুষ টিভিতে কার্টুন দেখছে। সেও বসে পড়ল আরুষের সাথে। কিছুক্ষণ পর খাবারের জন্য ডাক দিল। খেয়ে ঘরে গিয়ে ঘুম দেয়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে আরুষের সাথে খেলতে থাকে। এর মধ্যে কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখে তার বাবা আর ভাইয়া চলে আসে। সে তার বাবাকে জড়িয়ে ধরে, আসলাম, ফ্রেশ হয়ে আসি,
তারপর তোমার সাথে কথা বলবো। বলে আরশিয়ার কপালে চুমু দিয়ে ঘরে চলে যায়। আরশিয়াও তার বাবার পিছু পিছু নিজের রুমে গিয়ে কিছুক্ষণ ফোন চালায়। ডিনারের জন্য ডাক পড়তেই নিচে গিয়ে টেবিলে বাবার পাশে বসে পড়ে। খাওয়ার মাঝে হঠাৎ তার বাবা বলে ওঠে, মা, তোমাকে কিছু বলার ছিল। বলো বাবা, কি বলবে? আসলে আমাদের নেক্সট প্রজেক্ট এর কাজ একটু বেশি, যা আরিস একা করতে পারবে না। তাই আমি ভাবছি তুমি যদি ওকে হেল্প করতে তাহলে ভালো হতো। ওকে বাবা, সমস্যা নেই। যদিও আমি এত তাড়াতাড়ি অফিসের কাজে নিজেকে জড়াতে চাইনি, কিন্তু তুমি যেহেতু বলছো তাই আমি ভাইয়ের সাথে কাজ করব। খাওয়ার সময় কেউ আর কথা বলল না। খাওয়া শেষে যে যার রুমে চলে গেল। আরশিয়া রুমে এসে ভাবলো আরাবকে কল দেবে, তাই যেই ভাবা সেই কাজ। আরশিয়া আরাবকে কল দিল। প্রথমবার রিসিভ হলো না, তাই আবার দিল। তৃতীয়বারের সময় আরাব রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলল, কে বলছেন? আমি তোমার জান বলছি। এই মেয়ে, কে আপনি? আর এত রাত বিরাতে কল দিয়ে কি ফাজলামি শুরু করছেন? আপনার নাম বলুন তো। আমি আরশিয়া বলছি। তা জানেমান, কি করছিলেন আপনি? আমি কি করছি না করছি তা তোমাকে বলবো কেন? আর তুমি আমার নাম্বার কোথায় পেলে? যেখান থেকেই পাই। বলুন, কি করছিলেন? বারান্দায় দাঁড়িয়ে প্রেমিকার কথা ভাবছি। আমার জানা মতে আপনার কোনো প্রেমিকা নেই, আর যদি থেকেও থাকে ব্রেকআপ করে ফেলুন। কারণ আপনার জীবনে একজন নারী থাকবে যাকে আপনি ভালোবাসবেন, যার কথা আপনি সারাদিন ভাববেন, আর তার নাম হলো আরশিয়া। তুমি কি আমাকে অর্ডার করছো? তোমার সাহস তো কম না মেয়ে। আমি আপনাকে অর্ডার করছি। এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। আল্লাহ হাফেজ। বলে আরশিয়া কল কেটে লাইট বন্ধ করে ঘুমের দেশে পাড়ি দিল। অপরদিকে আরাব ভাবছে, মেয়েটার সাহস কত! আরিয়ান খান আরাফকে অর্ডার করে, আর সেও এই মেয়েকে কিছু বলতে পারে না। কিন্তু কেন কিছু বলতে পারে না? ভাবতে ভাবতে আরাবও ঘুমিয়ে গেল। আরশিয়া সকাল সকাল তৈরি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। তৈরি হয়ে নিচে নামলো। খেতে বসে বাবা ও ভাইয়ের সাথে অফিসের ব্যাপারে কিছুক্ষণ কথা বলে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজকে সে একা বেরিয়েছে, সাথে ড্রাইভারও নেয়নি। সে স্বাধীনভাবে চলতে পছন্দ করে। তার খুব ইচ্ছে ছিল ড্রাইভিং শিখবে, তাই তার বাবাও মানা করেনি। এমনকি নিজেকে রক্ষা করার জন্য তাকে ক্যারাটেও শেখানো হয়েছে। তার বাবা একজন বিজনেসম্যান। বিজনেস দুনিয়ার শত্রুর অভাব নেই। এত কিছু শেখানোর পরও তার বাবা একমাত্র মেয়েকে একা কিছুতেই ছাড়তে চায় না, তাই আরিশকে সবসময় পাঠায় আরশিয়ার সাথে। কিন্তু আরশিয়া কি কারো কথা শোনার মেয়ে? সে যা বলবে তাই করবে। সেই জন্য আজকেও বাবার কথা না শুনে একা একা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। বেরিয়েই তারিনকে কল করে, বলল বাসার নিচে নামতে। অতঃপর তারিনকে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে চলল। ভার্সিটিতে যেয়ে দেখে মাঠের মধ্যে মানুষ জড়ো হয়ে আছে। আরশিয়া আরিন কিছুটা সামনে যেয়ে দেখে আরাব, রিয়াজ ওদের ফ্রেন্ডরা মিলে কিছু ছেলেদের মারছে। আরশিয়া হঠাৎ খেয়াল করে একটা ছেলে আরাবের দিকে লাঠি নিয়ে যাচ্ছে। আরাবের উল্টো দিকে ঘুরেছিল, তাই সেদিকে তার খেয়াল নেই। সে অন্য একজনকে মারছে। আরশিয়া তার ব্যাগ তারিনের হাতে দিয়ে দৌড়ে গিয়ে ছেলেটার হাতের লাঠিটা ধরে ফেলল। তারপর ছেলেটার হাত থেকে এক টানে লাঠিটা নিয়ে তাকে মারা শুরু করলো। আরাব হঠাৎ কাউকে তার পেছনের দিকে মারামারি করতে দেখে পেছনে ফিরে দেখে আরশিয়া একের পর এক ছেলেকে লাঠি দিয়ে আঘাত করছে। আরাব কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। এরপর নিজেও ছেলেগুলোকে মারা শুরু করলো। হঠাৎ কেউ কিছু বোঝার আগে আরাবের পিঠে একটা কিছু দিয়ে ধাক্কা খেলো।
সে পেছনে তাকিয়ে দেখে আরশিয়া পড়ে যাচ্ছে। আরাব তাড়াতাড়ি আরশিয়াকে ধরে ফেলল। তাকিয়ে দেখে আরশিয়ার কপাল বেয়ে রক্ত পড়ছে। কেউ কিছু বোঝার আগে পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল কেউ কিচ্ছু বুঝলো না। আরাব যেন হতবাক হয়ে গেল। আসলে যে ছেলে আরশিয়ার জন্য আরাবকে একটু আগে মারতে পারেনি, সেই ছেলেই আরশিয়ার মাথায় মারে। আরাব আরশিয়ার গালে হালকা চাপড় মেরে বলে উঠল, এই মেয়ে কথা বলো, কি হয়েছে তোমার? চোখ খোলো। তারিনও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছিল। মস্তিষ্ক কাজ করা বন্ধ হয়ে গেছিল। যখন খেয়াল হলো, তাড়াতাড়ি দৌড়ে এসে বলল, দোস্ত কি হয়েছে তোর? চোখ খোল না ইয়ার। ভাইয়া, ওর কপাল থেকে তো রক্ত পড়ছে, তাড়াতাড়ি ওকে নিয়ে হসপিটালে চলুন। আরাব আরশিয়াকে কোলে নিয়ে হাঁটা শুরু করলো। ওর ফ্রেন্ডদের বলল এদিকটা সামলে নিতে, আর রিয়াজকে বলল ওর সাথে আসতে। রিয়াজ তাড়াতাড়ি ড্রাইভিং সিটে বসলো। আরাব আরশিয়াকে কোলে নেওয়া অবস্থায় পেছনে বসলো। তারিন আরাবের পাশে বসে আরশিয়াকে অনবরত ডেকে চলেছে। গাড়ি হসপিটালের সামনে থামলে আরাব আরশিয়াকে নিয়ে তাড়াতাড়ি নেমে ভেতরের দিকে হাঁটা দিল। তারিনও তার সাথে গেল। আরাব রিসেপশনে জিজ্ঞাসা করে একটা কেবিনে ঢুকে আরশিয়াকে বেডে শুয়ে দিল। এর মধ্যে ডক্টর এসে জিজ্ঞাসা করলো, এনার কি হয়েছে? আরাব অস্থির কণ্ঠে বলল, মাথায় আঘাত পেয়েছে, মাথা থেকে রক্ত পড়ছে। ডক্টর প্লিজ তাড়াতাড়ি কিছু করুন। আপনারা চিন্তা করবেন না, আমি দেখছি। তারিন কেবিনের এক কোণে দাঁড়িয়ে কান্না করেই যাচ্ছে। ওর চোখের সামনে এখনো ভাসছে আরশিয়ার আঘাত পাওয়ার দৃশ্য। আরাব তারিনের কাছে এসে পড়ল আরশিয়ার ফ্যামিলি মেম্বারদের বলার জন্য। তারিন আরশিয়ার ফোন থেকে আরিশকে কল দিল। ফোন রিসিভ করে আরিশ বলল, কিরে বুনু, আজকে হঠাৎ এই সময়ে কল দিলি? তারিন কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া আমি তারিন। তারিন, তুমি আশিয়ার ফোন থেকে ফোন করেছো? আশিয়া কোথায়? তারিন কান্না করতে করতে বলল, ভাইয়া আপনি তাড়াতাড়ি সিটি হাসপাতালে চলে আসুন। আরিশ উদ্বিগ্ন কণ্ঠে বলল, হঠাৎ হাসপাতালে আসবে কেন? আশিয়া কোথায়? ওকে ফোন দাও। ও কোথায়? ও ঠিক আছে তো? তারিন কান্নার ফলে কিছু বলছে না। ওই দিক থেকে আরিশ অনবরত জিজ্ঞেস করেই যাচ্ছে কি হয়েছে। আরাব তারিনের থেকে ফোন নিয়ে আরিশকে বলল, ভাইয়া আরশিয়ার কপালে ব্যথা পেয়েছে, কপাল থেকে রক্ত ঝরে পড়ছে। আমরা ওকে হসপিটালে নিয়ে এসেছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আমি আসছি বলে আরিশ অফিস থেকে বেরিয়ে পড়ল। ডক্টর আশিয়ার মাথায় ব্যান্ডেজ করে ওর হাতে স্যালাইন দিয়ে আরাব ওদের উদ্দেশ্যে বলল, চিন্তার কোনো কারণ নেই, আঘাতটা বেশি গুরুতর নয়। আমি সেলাইন দিয়ে দিয়েছি, আশা করি কিছুক্ষণের মধ্যে ওনার জ্ঞান ফিরবে। আপনাদের মধ্যে কেউ একজন আমার সাথে আসুন, আমি মেডিসিনগুলোর নাম বলে দিচ্ছি, ওনার জ্ঞান ফিরলে আমাকে বলবেন। ডক্টরের সাথে গেল। আরাব আরশিয়ার পাশে একটা টুলে বসলো, আর তারিন আরশিয়ার পায়ের কাছে বেডে বসলো। কিছুক্ষণের মধ্যে আরশিয়ার জ্ঞান ফিরল। আরশিয়া চোখ খুলে উঠে বসার চেষ্টা করলো। আরাবের আরশিয়াকে উঠে বসতে সাহায্য করলো। আরাব তারিনকে বলল ডক্টরকে ডেকে আনার জন্য। তারিন যেতেই আরাব আরশিয়াকে ধমকে বলে উঠল, তুমি কি পাগল? মাথায় কিছু নাই তোমার? মারামারির ভিতরে ঢুকছো কেন? হ্যাঁ,
আপনার জন্য পাগল আমি। আর আপনাকে ওই লোকটা মারতে যাচ্ছিল, ওকে আটকাতেই তো আমি মারামারির ভিতরে গিয়েছি। আমাকে মারলে তোমার কি? আপনাকে মারলে আমার অনেক কিছু। আমার মন চাইতেছে খুন করে ফেলি তোমাকে। করুন খুন, আমি মানা তো করিনি, কিন্তু খুনের অস্ত্র হতে হবে আপনার ওই তীক্ষ্ণ চোখজোড়া, আর সমাধি হতে হবে আপনার ওই প্রশস্ত বুকে। তাহলে আমি মরেও শান্তি পাবো। এই কথার পৃষ্ঠে কথা বলার মতো কিছু খুঁজে পেল না আরাব। এর মধ্যেই তারিন ডক্টরকে সাথে নিয়ে কেবিনে ঢুকলো। পেছনে আরিশও আসলো। ডক্টর আরশিয়াকে জিজ্ঞাসা করলো, এখন কেমন লাগছে আপনার? মাথায় ব্যথা হচ্ছে। এটা স্বাভাবিক। আমি মেডিসিন দিয়ে দিয়েছি, সময় মতো খাবেন। আর তিন চার দিন পর ব্যান্ডেজটা খুলিয়ে নিয়ে যাবেন। এই কয়টা দিন ব্যান্ডেজ ভেজাবেন না। এখন আপনি রেস্ট নিন, বিকালে আপনাকে ডিসচার্জ দেওয়া হবে বলে ডাক্তার চলে গেল। এবার আরিশ জিজ্ঞাসা করলো, ব্যথা পেলে কিভাবে? ডক্টর সামনে থাকায় আরশিয়া এতক্ষণ আরিশকে দেখেনি। হঠাৎ আরিশের কণ্ঠ শুনে তাকিয়ে দেখে আরিশ ওর পাশে দাঁড়ানো। ইয়ে মানে ভাইয়া, এমনি ব্যথা পেয়েছি। এমনি মানুষ কিভাবে ব্যথা পায়? আসলে উষ্টা খেয়ে ইটের ওপর পড়ে গিয়েছিলাম। সত্যি কথা বল আরশিয়া। পাশ থেকে তারিন বলল, ভাইয়া আমি বলছি কি হয়েছে। তারিন আরিশকে বলল কিভাবে ব্যথা পেয়েছে। আরিশ সব শুনে আরশিয়ার দিকে তাকাতেই, দেখো ভাইয়া, মানুষের জান বাঁচানো কিন্তু ফরজ। সেটা না হয় মানলাম, তুই তো ওকে ডেকেও সাবধান করতে পারতি। তুই মারামারি করতে গেলি কেন? তখন আমার মাথা কাজ করেনি। তুই বাসায় চল, তোর মাথাকে কিভাবে কাজ করাতে হয় তা আমি দেখে নেব। আরবের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ ভাই ওকে হাসপাতালে নিয়ে আসার জন্য। ও তো আমার জন্য ব্যথা পেয়েছে, তাই এটা আমার দায়িত্ব। ধন্যবাদ দিবেন না প্লিজ। এর মধ্যেই রিয়াজ ওষুধ নিয়ে এলো। আরশিয়ার দিকে তাকিয়ে বলল, এখন কেমন লাগছে ছোট আপু? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, শুধু মাথায় একটু ব্যথা করছে। আরশিয়া আরিশের দিকে তাকিয়ে বলল, চল ভাইয়া বাসায় যাই। বাসায় যাই? বাসায় যাই মানে কি? ডক্টর তোকে বিকেল পর্যন্ত থাকতে বলেছে। তুই তো জানিস হসপিটালে থাকতে আমার ভালো লাগে না। ভালো না লাগলেও কিছুই করার নাই। তুই আমাকে নিয়ে যাবি নাকি আমি একা একা চলে যাব? অসুস্থ শরীরেও তুই আমাকে ট্রিট দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি। এখন আমাকে নিয়ে যাবি কিনা বল। তুই বস, আমি ফর্মালিটি পূরণ করে আসছি। আর একজন নার্স পাঠিয়ে দিচ্ছি স্যালাইন খোলার জন্য। তুই ভাইয়াকে সত্যিটা বললি কেন? বলবো না তো কি করব? তুই জানিস আমি কত ভয় পেয়েছিলাম। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, বেশি কিছু হয়নি। আরিশ সাথে একজন নার্স নিয়ে এলো। নার্স স্যালাইন খুলতেই আরশিয়া লাফ দিয়ে নিচে নেমে গেল। সবাই অবাক, একটু আগে এই মেয়ের কপাল ফাটলো আর এখন সে লাফালাফি শুরু করে দিয়েছে। আরশিয়া সবাইকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, আশ্চর্য, তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আরাব ধমকে বলল, তোমার না কপালে ব্যথা, ব্যথা নিয়ে লাফালাফি করছো কেন? ব্যথা তো কপালে, পায়ে তো আর না। চল ভাইয়া বাড়ি যাই।
আরিশের দিকে তাকিয়ে বলল। আরিশ আরাব আর রিয়াজের সাথে হ্যান্ডশেক করে ধন্যবাদ দিয়ে তাদের থেকে বিদায় নিল। তারিনকে বলল তাদের সাথে আসতে, তাকে বাড়ি পৌঁছে দেবে। তারিন বাধা দিয়ে বলল সে একা যেতে পারবে। তাই আরিশ আরশিয়াকে নিয়ে বাড়ি চলে গেল। কি হয়েছে তোর আরশিয়া? মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে মামনিকে বল, কিভাবে ব্যথা পেলি? আরশিয়া আর আরিশ বাসায় আসার পর দরজা খুলে আলেয়া বেগম বিচলিত কণ্ঠে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। আরশিয়া আসার পথে গাড়িতে আরিশকে রিকোয়েস্ট করেছে বাসায় যেন সে সত্যি কথা না বলে। আরিশও তাকে বলে দিয়েছে এরকম ঘটনা দ্বিতীয়বার যেন না হয়। আরিশ তার মাকে থামাতে আরশিয়ার শিখিয়ে দেওয়া কথাগুলো বলল। মা, বুনু উচটাকে ইটের ওপর পড়ে ব্যথা পেয়েছে। টেনশনের কিছুই নেই, ডক্টর বলেছে 1 সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবে। বেশি কিছু হয়নি বলছিস? অল্প ব্যথায় ব্যান্ডেজ করার মতো মেয়ে ও না। আরশিয়া তার মামনিকে থামাতে বলল, সত্যি বেশি কিছু হয়নি মামুনি, তুমি টেনশন করো না। এরই মধ্যে আরশিয়ার বাবা নিচে নেমে এসেছেন। তিনি আজকে লাঞ্চ টাইমে বাসায় চলে এসেছেন। আরশিয়ার মাথায় ব্যান্ডেজ দেখে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইলেন। এরপর তাড়াতাড়ি নিচে এসে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। এত আদরের মেয়ে তার, মেয়ের গায়ে সামান্য আঁচড় লাগলেও মনে হয় তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এসব কিভাবে হলো মা? আরশিয়া জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। এখন না চাইলেও তাকে বাবার কাছে মিথ্যে কথা বলতে হবে, না হলে বাবা যে অনেক বেশি কষ্ট পাবেন। আসলে বাবা, আমি বেখেয়ালিভাবে হাঁটতে যে উষ্টাকে ইটের ওপর পড়ে গিয়েছিলাম। ডক্টর বলে দিয়েছি বেশি কিছু হয়নি, তুমি টেনশন করো না বাবা। এরপর সাবধানে চলাফেরা করবে মা। তুমি তো জানো তুমি আমার একমাত্র সন্তান। তুমি ব্যথা পেলে বাবার যে অনেক কষ্ট হয়। তুমি কষ্ট পেও না বাবা, এরপর আমি সবসময় সাবধানে চলাফেরা করব। এখন একটু হাসো। আবরার সাহেব মেয়ের কথায় মুচকি হাসলেন। বাবা মেয়ের ভালোবাসা শেষ হলে আরশিয়া তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, সবাই একসাথে লাঞ্চ করব। মামুনি, আমার ছোট বাবাটা কোথায় গো? রোশা ওকে খাবার খাইয়ে ঘুম পাড়াতে নিয়ে গেছে, তুই ফ্রেশ হতে যা। আরশিয়া ঘরে এসে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে নিচে গিয়ে টেবিলে বসে পড়ল। আরশিয়া নিজের হাতে খেতে নিবে তার আগে দেখে তার বাবা তার মুখের সামনে খাবার ধরে রেখেছে। সে তার বাবার দিকে তাকাতে তার বাবা বলল, এই অসুস্থ শরীর নিয়ে আমার মাটাকে কষ্ট করে নিজের হাতে খেতে হবে না। বাবা খাইয়ে দিচ্ছি, খাও। খাওয়া শেষ করে রুমে যেয়ে ওষুধ খেয়ে রেস্ট নাও। আরশিয়াও ভদ্র মেয়ের মতো বাবার হাতে খেয়ে রুমে এসে পড়ল। রুমে এসে ওষুধ খেয়ে বিছানায় শুয়ে পড়ল। মাথায় ব্যথা প্লাস ওষুধ খাওয়ায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। হঠাৎ অনুভব করলো ছোট ছোট হাতে কেউ তাকে ধাক্কা দিয়ে ডাকছে। আরশিয়া পিট পিট করে চোখ খুলে দেখে আরুষ তাকে ডাকছে। ও আরুষকে নিজের সাথে জড়িয়ে নিয়ে আবার চোখ বন্ধ করে নিল। আচ্ছা, তোমার মাথায় কি হয়েছে? আত্মা ব্যথা পেয়েছে, তুমি একটু আদর করে দাও তো। আরুষ তার ছোট ছোট হাতে আরশিয়ার ব্যথার জায়গায় হাত বুলিয়ে দিচ্ছে, সাথে চুমুও দিচ্ছে। আচ্ছা, ওঠো না, আমি তোমার সাথে খেলবো।
আরশিয়া উঠে বসলো। ও বুঝে গেছে আরুষ এখন ওকে আর ঘুমোতে দিবে না। উঠে ফ্রেশ হয়ে আরুষের সাথে কিছুক্ষণ খেললো। এর মধ্যে তারিন তাকে ফোন দিল। ফোন রিসিভ করতে ওপাশ থেকে তারিন বলে উঠল, এখন কেমন লাগছে দোস্ত? মাথা ব্যথা কমেছে? হ্যাঁ, কিছুটা কমেছে। তুই জানিস আমি কত ভয় পেয়েছিলাম? আমি তোকে ওইভাবে দেখে তোদের কাছে গিয়ে দেখি আরাব ভাইয়া অবাক হয়ে তোর দিকে চেয়ে আছে, যেন সে বুঝতেই পারছে না কি থেকে কি হলো। আমি যখন ভাইয়াকে বললাম তোকে নিয়ে হসপিটালে যাওয়ার কথা, তখন ভাইয়া তোকে এক ঝটকায় কোলে নিয়ে হাঁটা দিল। এমনকি সারা রাস্তা ভাইয়া তোকে কোলে নিয়েছিল। এরপর তারিন আরশিয়াকে সমস্ত ঘটনা বলল। পুরো ঘটনা শুনে সে অবাক। আরব তাকে কোলে নিয়েছিল কথাটা ভাবতেই তার লজ্জা লাগতেছে। তাও নাকি সারা রাস্তা কোলে নিয়েছিল। উফ, সে আর ভাবতে পারছে না। তারিনের সাথে কিছুক্ষণ কথা বলে নিচে চলে গেল আরুষকে নিয়ে। অপরদিকে আরাব নিজের বেলকুনিতে বসে আজকের ঘটনা ভাবছে। দুদিন আগে দেখা হওয়া একটা মেয়ে তার জন্য কপাল ফাটিয়ে ফেললো। আরাবের মা আরাবের রুমে এসে তাকে না পেয়ে ব্যালকনিতে গিয়ে দেখে তার ছেলে গভীরভাবে কি যেন ভাবছে। সে আরাবের কাঁধে হাত রাখতেই আরাব হকচকিয়ে উঠল। কি নিয়ে এত ভাবছো? কিছু না। আচ্ছা মা, একটা মানুষ কেন তোমার উপর আসা আঘাত থেকে তোমাকে বাঁচাবে? যদি সে আমাকে ভালোবাসে বা পছন্দ করে তখন। কিন্তু তুই হঠাৎ এই কথা জিজ্ঞেস করলি কেন? আরাব তার মাকে আরশিয়ার সাথে দেখা হওয়া থেকে শুরু করে আজকের পর্যন্ত সব ঘটনা খুলে বলল। সব শুনে আরাবের মা বললেন, মেয়েটা হয়তো তোকে ভালোবাসে। কিন্তু মা, মেয়েটার সাথে আমার দেখা হয়েছে মাত্র 2 দিন আগে। কাউকে ভালো লাগতে বা ভালোবাসতে 2 বছরও লাগে না, আবার 2 মাসও লাগে না। কাউকে ভালোবাসার জন্য 2 মিনিটই যথেষ্ট। মেয়েটাকে একদিন বাড়ি নিয়ে আসিস, আমিও দেখতে চাই। কোন মেয়ের এত সাহস যে আরিয়ান খান আরবকে ধমক দিতে পারে, এমনকি তার জন্য কপালও ফাটালো। এখন ডিনার করতে নিচে আয়। মাশাআল্লাহ, তুমি দেখতে অনেক সুন্দর মা। দোয়া করি জীবনে অনেক সুখী হও। তোমার ব্যাপারে আরবের কাছ থেকে শুনেছি, কিন্তু বাস্তবে তুমি ওর বলার থেকেও আরো বেশি সুন্দর। আরাব ডিনার করে ঘরে এসে ভাবলো আরশিয়াকে ফোন দেবে কি দেবে না। পরেক্ষণে ভাবলো মেয়েটার একবার খোঁজ নেওয়া দরকার। তাই আর বেশি কিছু না ভেবে আরশিয়াকে কল দিল। আরশিয়া নিজের রুমের ব্যালকনিতে রাখা দোলনায় বসেছিল। ডিনার করে ঘরে এসে ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করেছিল। ঘুম না আসায় ব্যালকনিতে চলে আসে। পাশে ফোন বাজতে হাতে নিয়ে দেখে আরাব কল দিয়েছে। রিসিভ করে বিনয়ী স্বরে সালাম দিল। ওপাশ থেকে সালামের উত্তর নিয়ে আরাব জিজ্ঞাসা করলো, ব্যথা কি কমেছে নাকি বেড়েছে? না, বাড়িনি, আগের তুলনায় এখন অনেকটাই কম। শোনো, আগামী 2 দিন ভার্সিটিতে আসার দরকার নেই। তুমি বাসায় রেস্ট নাও। আপনি কি আমাকে অর্ডার করছেন? অবশ্যই অর্ডার করছি। গতকাল তুমি আমাকে অর্ডার করেছো, আর আমি তোমাকে সমান সমান। আর শোনো মেয়ে, আমি তোমার সিনিয়র। জুনিয়রদের সবসময় সিনিয়রদের কথা শুনে চলতে হয়, তাই তুমি আমার কথা শুনবা, বুঝেছো? জি, বুঝেছি। ওষুধ ঠিক মতো খাচ্ছ? জি। আপনি ডিনার করেছেন? হ্যাঁ, করেছি। এই অসুস্থ শরীর নিয়ে জেগে থাকার দরকার নেই। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আর নিজের খেয়াল রেখো। জি, আপনিও নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলে আরাফ কল কেটে দিল। আরশিয়া শুয়ে এদিক ওদিক করছে, তার ঘুম আসছে না। আর মধ্যে তার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে থাকা নাম্বারটা দেখে ঠোঁটের কোণে মুচকি হাসি চলে এলো, সাথে কিছু লুকায়িত অভিমান। ফোন রিসিভ করে চুপচাপ বসে রইল। ওপাশের ব্যক্তি প্রথমে কথোপকথন শুরু করলো। আমার কলিজাটা কি করে? তোমাকে খুন করার প্ল্যান করে।
ফোন করার কারণটা না বললে এই অধম আপনার কাছে কৃতজ্ঞ থাকতো। তুমি আমার সাথে কথা বলো না কতদিন? রাগ করো না কলিজা, আমি একটু বিজি ছিলাম তাই ফোন করা হয়নি। এখন ফ্রি তাই এখন সব সময় ক্রাইম পার্টনার, ভাই কম বন্ধু বেশি। এখন থেকে সব সময় খোঁজ খবর রাখবো। আরশিয়া যার সাথে এখন কথা বলছে সে হলো আরশিয়ার খালাতো ভাই নাবিল, যে কিনা আরশিয়ার সুখ দুঃখের সাথী। আরশিয়া মন খারাপ করে বলল, আমি তোমাকে মিস করছি, তোমাকে অনেক কিছু বলার আছে। তুমি দেশে আসবে কবে? আমি আমার কলিজাকে অনেক মিস করছি। তোর হিটলার খালু নিজে না এসে আমাকে জোর করে পাঠিয়ে দিয়েছে, বলেছে আমাকে ছাড়া নাকি কাজ হবেই না। তাই তো আমার আশা, আমি খুব তাড়াতাড়ি কাজ শেষ করে দেশে ফিরবো। আমি তোমার অপেক্ষায় থাকবো। আমিও আমার কলিজাকে দেখার অপেক্ষায় আছি। এখন বল, তোর জন্য আসার সময় কি নিয়ে আসবো? চকলেট। অনলি চকলেট? ওকে, নিয়ে আসবো। আরশিয়া নাবিলের সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেল। বিগত দুদিন ধরে বাড়িতে বসে অলস সময় কাটাচ্ছে আরশিয়া। আলিয়া বেগম তাকে ভার্সিটিতে যেতে দিচ্ছে না, বলেছেন যতদিন পুরোপুরি সুস্থ না হবে ততদিন ভার্সিটি যাওয়া বন্ধ। সারাদিন শুয়ে বসে আরুষের সাথে খেলে সময় কাটাচ্ছে আরশিয়া। গতকাল বিকালে তারিন এসেছিল দেখা করতে। তারিন বলেছে জিসান নাকি আরশিয়ার কথা জিজ্ঞাসা করেছে, আরশিয়া কেমন আছে, আরশিয়ার ফোন নাম্বারও চেয়েছে। তারিন তা কৌশলে এড়িয়ে গিয়েছে। অতঃপর তারিন কিছুক্ষণ গল্প করে চলে গেছে। আরশিয়া ভাবলো কালকে সে ভার্সিটিতে যাবেই যাবে, এতে কেউ তাকে আটকাতে পারবে না। দুদিন ধরে আরাবের সাথেও কথা হয় না। আরশিয়া ল্যাপটপ নিয়ে বসেছিল অফিসের কিছু কাজ করার জন্য। ল্যাপটপ বন্ধ করে ভাবলো আরাবকে কল দেবে, যেই ভাবা সেই কাজ। দুবার রিং হওয়ার পর তিনবারের সময় আরাব ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমি কেমন আছি সেই খবর নেওয়ার মতো সময় কি আপনার কাছে আছে? আপনি তো মহা বিজি ব্যক্তি। আরাব বুঝলো আরশিয়া তার সাথে অভিমান করেছে। সে নিজের হয়ে ছাপাই গাইতে বলে উঠল, আসলে আমি একটু বিজি ছিলাম ওই দিনের মারামারির ঘটনাটা নিয়ে, তাই তোমার খবর নিতে ভুলে গিয়েছিলাম। আপনি খুবই খারাপ, আমি আপনার সাথে আর কথা বলবো না। আরশিয়ার কথা শুনে আরাব মনে মনে কিছুটা হাসলো। এই মেয়েটা এখন তার নামে অভিযোগ করাও শুরু করেছে। আর কি কি করবে আল্লাহ মালুম। মেয়েরা তার সাথে একেবারেই কথা বলে না এমনটা নয়, বলে খুবই অল্প। ভার্সিটির ভিপি হওয়ার দরুন কোনো সমস্যার সম্মুখীন হলে অভিযোগ করতে তার সাথে কথা বলে। আর এই মেয়ে তার কাছে তার নামে অভিযোগ করছে। আমি জানি আমি খারাপ, নতুন কিছু বলো। আর তুমি কথা না বললে আমার কোনো সমস্যা নেই, উল্টা আমার তো আরো ভালো। হ্যাঁ, ভালো তো হবেই, আপনাকে তো আর কেউ জ্বালানোর মতো থাকবে না। ঠিক ধরেছ। আপনি সেটা ভেবে থাকলে সেগুড়ে বালি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি আপনাকে জ্বালাবো। আমি ছাড়া অন্য কেউ আপনাকে জ্বালাতে পারবে না। আপনাকে জ্বালানোর অধিকার শুধু আমার। আমি কি তোমাকে সে অধিকার দিয়েছি? আমাকে অধিকার দিতে হয় না, আমি নিজেরটা নিজে আদায় করে নিতে পারি, বুঝেছেন? বুঝলাম। এখন বলো তোমার কপালের ব্যথার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, এখন আর ব্যথা নেই। নিয়ম করে ওষুধ খাবে আর নিজের খেয়াল রাখবে। এখন ডাকছি, আমার কিছু কাজ আছে। আরাব ফোন রাখার পরে আরশিয়া আবার ল্যাপটপ নিয়ে বসেছে। অফিসের কিছু কাজ এখনো বাকি, সেগুলো কমপ্লিট করে নিচে গেল ডিনার করার জন্য। ডিনার করে ঘরে এসে তারিনকে ফোন করে জানিয়ে দিল কালকে সে কলেজে যাবে। এরপর ঘুমিয়ে গেল। সকাল সকাল আরশিয়া রেডি হচ্ছে ভার্সিটি যাওয়ার জন্য। রেডি হয়ে নিচে নামতেই আলিয়া বেগমের প্রশ্নের সম্মুখীন হতে হলো তাকে। এত সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছিস? ভার্সিটি যাচ্ছি মামুনি।
তোকে না বললাম সুস্থ না হওয়ার আগে যেতে। আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি মামুনি, তুমি টেনশন করো না। আর এই 3 দিন আমার অনেকগুলি ক্লাস মিস হয়ে গিয়েছে, সামনে পরীক্ষা আছে, তাই আজকে যেতেই হবে। তুমি প্লিজ রাগ করো না। আমার রাগ করাতে তোদের কিছু আসে যায় নাকি? ভার্সিটি যাবি যা, কিন্তু আরিশ তোকে দিয়ে আসবে। ওকে বলে আরশিয়া খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করে আরিশের সাথে ভার্সিটির জন্য বেরিয়ে পড়লো। আসার পথে আরিশ তাকে বারবার নিষেধ করলো কোনো প্রকার মারামারিতে না জড়াতে। সেও সম্মতি দিল। আরিশ আরশিয়াকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আরশিয়া তাকিয়ে দেখে তারিন তার জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে। অতঃপর দুজন একসাথে ভার্সিটির ভেতরে চলে গেল। আরশিয়া চারিপাশে চোখ বুলিয়ে আরাবকে খুঁজছে। খুঁজতে খুঁজতে একসময় পেয়েও গেল। বাইকের সাথে হেলান দিয়ে রিয়াজের সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করছে আরাব। আরশিয়া তারিনকে নিয়ে সেদিকে চলল। তারিনকে দেখে রিয়াজ বলে উঠল, আরে ছোট আপু যে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা ক্লাস না গিয়ে এদিকে কি করছো? আপনাদের সাথে কথা বলতে এলাম। আপনারা তো আর আমার খবর নেবেন না, তাই আমি নিতে এলাম। আসলে একটু ব্যস্ত ছিলাম তো, তাই তোমার খবর নেওয়া হয়নি, সরি। সমস্যা নেই। তা আপনার বন্ধু কি বোবা হয়ে গেল নাকি? আরাব ধমকে বলে উঠল, এই মেয়ে, তুমি আমাকে বোবা বলছো? কেন, শুনতে পাননি? বোবা না হলে নিশ্চয়ই কথা বলতেন। তাকে কথা শুনতে চাও? প্রেমময় বাক্য বলে তারিনকে নিয়ে দৌড়ে চলে এলো ওখানতে। ওখানে থাকলে আরাব নিশ্চয়ই তাকে একটা রাম ধমক দিত। আর এই দিকে আরাব ভ্যাপাচেকা খেয়ে আরশিয়াদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। যখন বুঝলো আরশিয়া ওর হয়ে পালিয়েছে, তখন শব্দ করে হেসে ফেলল। ক্লাস চলছে। প্রথম সারির 3 নাম্বার বেঞ্চে বসে আরশিয়া ও তারিন মনোযোগ দিয়ে জিসান স্যারের কথা শুনে যাচ্ছে। পড়ানোর ফাঁকে ফাঁকে জিসান আরশিয়ার দিকে তাকাচ্ছে। সেটা আরশিয়া ও তারিন দুজনেই লক্ষ্য করেছে। ক্লাসের শেষের দিকে যাওয়ার আগে জিসান আরশিয়ার উদ্দেশ্যে বলে উঠল, মিস আসিয়া, ক্লাস শেষে আমার সাথে দেখা করবেন। আরশিয়া মাথা নেড়ে সায় দিল, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। শত হোক জিসান তার শিক্ষক, তাকে জিসানের কথা শুনতে হবে। কিন্তু সে ভাবছে জিসান কেন তাকে ডাকবে। ভাবতে ভাবতে ক্লাস শেষ, এবার জিসানের সাথে যাওয়ার পালা। তারিন তাকে ইশারায় যেতে বলল, সাথে এই আশ্বাসও দিল যে কিচ্ছু হবে না। জিসান আগে আর তার পেছন পেছন আরশিয়া যাচ্ছে। কেবিনে ঢুকে জিসান আরশিয়াকে চেয়ারে বসতে বলে। সে গিয়ে নিজের চেয়ারে বসলো। অস্বস্তি নিয়ে আরশিয়া চেয়ারে বসে পড়ল। এই 3 দিন আসেননি কেন? অ্যাকচুয়ালি স্যার, আমি একটু অসুস্থ ছিলাম, তাই আসতে পারিনি। এখন কেমন আছেন? জি, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু শীট আরশিয়ার সামনে রেখে বলল, এই নিন, এখানে সব পড়া আছে যেগুলো আপনি মিস করেছেন। আপনার কষ্ট করার দরকার ছিল না স্যার, আমি তারিনের কাছ থেকে নিয়ে নিতে পারতাম। আপনাকে কে বললো এতে আমার কষ্ট হয়েছে? মানে? কিছু না, মন দিয়ে পড়াশোনা করবেন। আর আপনার ফোন নাম্বারটা দিন তো। আরশিয়া অবাক হয়ে বলল, কেন? আমি আপনার শিক্ষক, আমার কাছে আপনার নাম্বার থাকতেই পারে, স্বাভাবিক। আরশিয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও নাম্বার দিতে হলো। যতই হোক শিক্ষক বলে কথা। নাম্বার দেওয়া শেষে আরশিয়া বলে উঠল, স্যার, এবার কি আমি যেতে পারি? জি, যেতে পারেন। আর পড়াশোনায় কোথাও সমস্যা হলে নির্দ্বিধায় বলবেন। আরশিয়া মাথা নেড়ে সায় জানিয়ে বাইরে চলে এলো। বাইরে এসে দেখে তারিন সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে। আরশিয়াকে দেখে তারিন জানতে চাইল জিসান কি বলার জন্য তাকে ডেকেছে। আরশিয়া হাতের শীট দেখিয়ে ভেতরে জিসানের সাথে তার কি কি কথা হয়েছে সব বলল। সব শুনে তারিন বলল, আমি তোকে
তোকে বলেছিলাম না জিসান স্যার তোকে পছন্দ করে? এখনকার ঘটনার পর তো আমি পুরোপুরি শিওর যে জিসান স্যার তোকে পছন্দ করে। সে পছন্দ করতেই পারে, সেটা তার ব্যাপার, কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি। এখন ক্যান্টিনে চল কিছু খেয়ে আসি। ক্যান্টিনে যেয়ে দেখলো আরাফ রিয়াজ তাদের কিছু ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিচ্ছে। আরশিয়া তাদের কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছেন? আরশিয়ার কথা শুনে সবাই পেছনে ঘুরলো। আরাফ এতক্ষণ বন্ধুদের সাথে কথা বলায় ব্যস্ত ছিল, সে খেয়ালই করেনি আরশিয়াকে। আরাফের বন্ধুদের মধ্যে থেকে একজন বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো নেই। কেন? এই যে আপনারা আপনাদের ভাবিকে ভাইয়ের সাথে কথা বলতে না দিয়ে নিজেরা তার সাথে আড্ডা দিচ্ছেন, সেটা কি ঠিক? ভাবি? কার বউ তুমি? এখন আপাতত কারো বউ নই, কিন্তু হতে কতক্ষণ। বলে আরাফের দিকে ইশারা করলো। সবাই আরাফের দিকে তাকিয়ে আছে। সবাইকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল,